আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি সাদাব হোসাইন। আলোচনা করব টাইফয়েড ফিভার নিয়ে। টাইফয়েড ফিভার A to Z নিয়ে আলোচনা করব। এটার কারণ কি, কিভাবে হচ্ছে এবং কিভাবে এটার চিকিৎসা নেওয়া হয় এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় বা ভবিষ্যতে যাতে টাইফয়েড ফিভার না হয় বা এইটা কি করলে আমরা মুক্তি পেতে থাকবো বা হচ্ছে আমাদের হবে না। সেই বিষয়টি নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। টাইফয়েড ফিভারটা হচ্ছে যে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে সালমোনেলা টাইফি নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা সেটা হয়ে থাকে এবং এটা হচ্ছে যে সেখানে কম হয় যে জায়গাতে হচ্ছে আপনার যে ট্রিটমেন্ট করা হয় জার্মকে কিল করা হয়। যেমন ইউনাইটেড স্টেটে এটা খুব কম হয়ে থাকে এবং হচ্ছে আমাদের যে আফ্রিকা এবং হচ্ছে যে সাউথ এশিয়া এই দুটাতে এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। যারা হচ্ছে যে পানি, এটা সাধারণত হচ্ছে ২ টা কারণ আমরা বলব যে খাবার এবং হচ্ছে খাবারের যে পানি তার মাধ্যমে হচ্ছে এটা শরীরে ছড়ায় বা শরীরে প্রবেশ করে, যে সালমোনেলা টাইফি বা প্যারাটাইফিও রয়েছে। তো এই যে যদি আমরা আমাদের খাবারটা যদি হচ্ছে আমরা একদম ফ্রেশ, তারপর হচ্ছে খাবারটাকে সঠিকভাবে সিদ্ধ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে খাবারটাকে তৈরি করে বা সাবান দিয়ে হাত ধুয়ে যদি আমরা খাবারটাকে তৈরি করি, তাহলে হচ্ছে আমাদের এইটা থেকে মুক্তি পাওয়া যায়। সেখানে এটা হয় না। এমন হচ্ছে যারা হচ্ছে পানিটাকে হচ্ছে আমরা ফুটিয়ে খাই বা বিশুদ্ধ করে খাই, তাদের হচ্ছে এই টাইফয়েড ফিভারটা হওয়াটা খুবই ঝুঁকিটা কম রয়েছে। এবং এই টাইফয়েড ফিভারটা যদি কারণ আমরা কেবলই বলবো যে এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া, সেটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি, যেটা ইন্ট্রোডিক সেরোটাইফি টাইফয়েড ফিভার করে থাকে এবং সালমোনেলা প্যারাটাইফি ফিভারও করে থাকে। সেক্ষেত্রে এটাও তো হতে পারে। এমনকি টাইফয়েড ফিভারটা হচ্ছে কারা ক্যারি করে থাকে, যে এটা হচ্ছে তো সাধারণত খাবারের মাধ্যমে আসে। আমি যেটা বললাম যে খাবার এবং পানির মাধ্যমে। তাছাড়া হচ্ছে টাইফয়েড ফিভারটা আমরা মানুষেরও ক্যারি করে থাকি। যেমন হচ্ছে একজন লোকের টাইফয়েড ফিভার রয়েছে, রোয়ার কারণ হচ্ছে এখান থেকে কিছু লোকের হচ্ছে অ্যান্টিবায়োটিক তারা সেবন করছে। অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও এদের ভিতরে অল্প কিছু লোকের হচ্ছে টাইফয়েড ফিভারটা রিকভারি হয়ে যায় এবং তাদের শরীরে ব্যাকটেরিয়াটা থেকে যায়, কিন্তু তাদের কোনো প্রকার সাইন সিমটম সেগুলো থাকে না। এইসব ধরনের পিপল যাদের হচ্ছে সাইন সিমটম থাকে না কিন্তু শরীরে টাইফয়েড ফিভারটা রয়ে গেছে, এইসব লোকের হচ্ছে আমরা কি ক্রনিক কিরিয়র বলি। এটা হচ্ছে ক্রনিক কিরিয়র। এইখানে হচ্ছে যে ডিজিজটার কোনো সিমটম থাকে না, বাট তাদের শরীরে যে ব্যাকটেরিয়াটা তার স্টুল, যে তারা হচ্ছে পায়খানা করার মাধ্যমে হচ্ছে এটাকে ছড়িয়ে থাকে। যদি আপনার পরিবারে বা আপনার এলাকায় যদি কেউ এই টাইফয়েড ফিভারের ক্রনিক কিরিয়র থেকে থাকে, তাহলে তার মল ত্যাগের মাধ্যমে হচ্ছে পুরোটা এলাকাতে হচ্ছে এই টাইফয়েড ফিভারটা সে ছড়াতে পারবে। এখন যদি বলবো আমরা যে রিস্ক ফ্যাক্টর কারা, কারা হচ্ছে রিস্ক ফ্যাক্টর রয়েছে। তো রিস্ক ফ্যাক্টর রয়েছে কারা, যারা হচ্ছে যে একজন ট্রাভেলার, যারা হচ্ছে বিভিন্ন কাজের কারণে এক এক জেলা থেকে আরেক জেলা যেতে হচ্ছে বা এক দেশ থেকে আরেক দেশে যেতে হচ্ছে, মানে যত ট্রাভেলিং করে বা কাজের কারণে হোক, ভ্রমণ যেটাই কারণ হোক, তারা হচ্ছে স্থান পরিবর্তন করে, তাদের হচ্ছে এটা হওয়ার চান্স থাকে। কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার হচ্ছে খাবার খায়, পানি পান করে থাকে এবং সেই খাবার এবং পানির ভিতরে যদি এই যে সালমোনেলা যে ব্যাকটেরিয়াটা থেকে থাকে, তাহলে তাদের টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকজন হচ্ছে যারা হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট, অর্থাৎ যারা হচ্ছে ল্যাবে কাজ করে, তারা হচ্ছে তাদেরকে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যা সালমোনেলা যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে, তাদের এটা হতে পারে। আরেকটা হচ্ছে যারা হচ্ছে যে টাইফয়েড ফিভার রয়েছে গড়ে বা হচ্ছে ফিভারে যারা হচ্ছে সেবা যত্ন করছে বা তাদের কন্টাক্টে থাকে, সে লোকের হচ্ছে টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনাটা থাকে। এই ৩ ধরনের লোকের হচ্ছে সাধারণত টাইফয়েড ফিভার হচ্ছে যে এন্টেরিক ফিভার যেটাকে বলে টাইফয়েড ফিভার বলে, সেটার হচ্ছে ক্রনিক রিস্ক বা ঝুঁকিতে রয়েছে। এখন যদি আমরা সিমটম বলি, সিমটমটা সাধারণত যে টাইফয়েড ফিভার যে সিমটমটা, সে সিমটমটা সাধারণত হচ্ছে কি হয়, এটা স্লোলি স্টার্ট হয়ে থাকে, মানে এক একটার পর একটা আস্তে আসে সাধারণত ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে। যেটা আমরা যদি একটা টাইফয়েড ফিভার এক্সপোজার হয়েছে বা তাদের আমাদের শরীরে টাইফয়েডের যে সালমোনেলা ব্যাকটেরিয়াটা প্রবেশ করার পর সাধারণত ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে হচ্ছে যে আমাদের সিমটমগুলো স্লোলি গ্রোথ করে আসে। প্রথমে যেগুলো আছে, যেমন আর্লি সিমটম গুলো আছে, প্রথমে হচ্ছে যে ফিভারটা শুরু হয় সেটা হচ্ছে লো গ্রেড, মানে হচ্ছে একদম খুব অল্প একটা ফিভার দিয়ে শুরু হচ্ছে এবং সেটা আস্তে হচ্ছে কি বৃদ্ধি পেতে থাকে এবং সেটা ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যায়, যেটাকে আমরা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বলি। তাহলে ১০৪ ডিগ্রি পর্যন্ত টাইফয়েড ফিভারের যে জ্বরটা সেটা হচ্ছে। আরেকটা হচ্ছে চিল কাঁপানি হতে পারে। সেখানে কাঁপানি হচ্ছে মাথা ব্যথা হবে, তার হচ্ছে কি সেটা একদম অবশতা লাগবে এবং হচ্ছে তার শরীরটা হচ্ছে কি দুর্বল হবে। মাংসপেশি রয়েছে, সে মাংসপেশিতে ব্যথা হবে এবং পেটে ব্যথা হবে, যেটা আমরা স্টোমাক পেইন বলি, সেখানে হবে। কারো ক্ষেত্রে ডায়রিয়া বা কনস্টিপেশন হয়ে থাকে, ডায়রিয়া হয়, কষা পায়খানা হয় এবং শরীর থেকে র্যাশ দেখা দেয়। এখন হচ্ছে কিছু পিপল কি হচ্ছে
কাশি হয়, এমন তাদের হচ্ছে লস অফ অ্যাপেটাইট, যেটা হচ্ছে তার ক্ষুধা-মন্দা দেখাতে, মানে যে খাবারের প্রতি তার অনীহাটা চলে আসে, এমনকি সুইটিং অর্থাৎ গামে, কিছু লোক এটা গামে। শেষের ক্ষেত্রে হচ্ছে যে লেটার ক্ষেত্রে বা পরবর্তীতে যে ইলনেস গুলা হয়ে থাকে, যেমন হচ্ছে এটা যে টাইফয়েড ফিভার হওয়ার কিছু সপ্তাহ মানে ফিউ উইক পরে কিছু সিমটম স্টার্ট হয়ে থাকে, যেমন হচ্ছে ইন্টেস্টাইনে প্রবলেম, এর ভিতরে হচ্ছে যে স্টোমাক পেন, যেটা পেট ব্যথার কথা বললাম, তারপরে স্টোমাকটা হচ্ছে ফুলে যাবে, মানে পেটটা ফুলে যাবে, এরপর ইনফেকশনটা হচ্ছে ব্যাকটেরিয়াটা স্প্রেডিং করবে, তাদেরকে বডিতে আসবে, এগুলোকে সেপসিস বলে। যদি হচ্ছে আপনার যে পেটের ভিতর থেকে যদি রক্তে চলে আসে, সেটা পুরো শরীরকে হচ্ছে ইনফেক্টেড করবে, তখন আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে সেপসিস বলে। আমরা সেপসিস নামে, যাদের হচ্ছে নবজাতক বাচ্চা রয়েছে বা অনেকের বাচ্চা হচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে, সেপসিস নামে একটা লেখা থাকে NOCS, আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, এরকম যে সেপসিস কারণ হতে পারে। আর হচ্ছে সিরিয়াস কেসের হচ্ছে যেমন হচ্ছে আরেকটা হচ্ছে যে বিকাম কনফিউশন, রোগীটা হচ্ছে যে কনফিউশন স্টেজে চলে যায়, সে হচ্ছে কনফিউশনে যায়, মানে সে বুঝতে পারে না যে আসলে সে কি করছে বা কি হচ্ছে, মানে একটা ভুলে যায়। এবং আরেকটা হচ্ছে যে এবং সে অ্যাটেনশনটা, সে কোনো কিছুর উপর অ্যাটেনশনটা দিতে পারে না। আরেকটা হচ্ছে তার যে ওয়ার্ল্ড, নট এবল টু রিচ টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, মানে চতুর্দিকে তার কি রয়েছে সেটি কিছুই বুঝতে পারে না, এরকম একটা হয়ে থাকে। এটা একটা এই যদি এই সমস্যাগুলো থাকে, তার হচ্ছে যেমন কনফিউশন হয়ে যায়, তারপরে অ্যাটেনশন দিতে তার সমস্যা হচ্ছে, বা সে তার চতুর্পাশের কাজের প্রতি সে যদি কোনো রিয়েক্টেড না দিতে পারে, এই ক্ষেত্রে একটি সমস্যা থাকে। এই সমস্যাগুলো থাকে, সেটাকে আমরা লাইফ থ্রেটিং কমপ্লিকেশন বলি, এটা হয়ে থাকতে পারে। কিছু লোকের ক্ষেত্রে হচ্ছে যে এটা কিছু সপ্তাহ পরে রিটার্ন চলে আসে, কিন্তু যখন ফিভারটা চলে যায়, মানে হচ্ছে জ্বর চলে যাচ্ছে, তারপর কিছু সপ্তাহ পরে এটা কি করছে আপনাকে চলে আসে, এরকম হতে পারে। এমন ইনভেস্টিগেশনে যদি আমরা সেদিন কি কি ইনভেস্টিগেশন সাধারণত করা হয়ে থাকে, সাধারণত করা যেগুলো হয়ে থাকে যে কমপ্লিট ব্লাড কাউন্টটা করা হয়, যদি হচ্ছে রক্তের সিবিসিটা করি, সেখানে হচ্ছে লিকোপেনিয়াটা হয়ে থাকবে, এবং নন স্পেসিফিক সেটা, আর যেটা স্পেসিফিক সবচেয়ে ভালো করে সেটা বিডিএল টেস্টটা করা হয়ে থাকে। এটার মাধ্যমে হচ্ছে যে কেবল হচ্ছে টাইফয়েড ফিভারটা আমরা নির্ণয় করে থাকি। পরবর্তী হচ্ছে ব্লাড কালচার, তারপর হচ্ছে ব্লাড কালচার, সেটা সাধারণত পজিটিভ হয়ে থাকে, প্রথম 2 সপ্তাহ হয়ে থাকে। তারপর হচ্ছে বোন মেরু কালচার করা হয়ে থাকে, তারপর পায়খানা, যেটা হচ্ছে স্টুল, সেটাকে কালচার করা হয়ে থাকে। এখন যদি হচ্ছে আমরা ম্যানেজমেন্টে বা চিকিৎসায় আছি, সেখানে হচ্ছে যে সাধারণত অ্যান্টিবায়োটিক থেরাপি হচ্ছে গাইডেড করা হয়ে থাকে, সেন্সিটিভিটি টেস্টের উপরে চিন্তা করা হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, যেমন কিছু ইফ্রিকি অ্যান্টিবায়োটিক আমরা সেফট্রিয়াক্সন, এজিথ্রোমাইসিন, ফুলি সাবস্টিটিউটেবল হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এমোক্সিসিলিন, ক্লোরামফেনিকল, তারপরে সুপ্রামেথডেক্সল বা ট্রাইমফ্রন, যেগুলো রয়েছে দেওয়া হয়ে থাকে। আর হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যদি সেটা হয়ে থাকে, আমরা সিপ্রোফ্লক্সিন, সেফট্রিয়াক্সন, এজিথ্রোমাইসিন, তারপর নেলিক্সিডিক অ্যাসিড রেজিস্ট্যান্ট ক্ষেত্রে সেফট্রিয়াক্সন, এজিথ্রোমাইসিন, হাইড্রোসিপ্রোফ্লক্সাসিন, এসব ধরনের ওষুধ দিয়ে হচ্ছে চিকিৎসা করা হয়ে থাকে। এমন হচ্ছে যে অথবা হচ্ছে এনাদার যে থার্ড জেনারেশন সেফালোস্পিন, আমরা সেফট্রিয়াক্সন 2 গ্রাম 1800, সাথে হচ্ছে সেফিক্সিন 400 গ্রাম বিডি দিয়েও চিকিৎসা করা হয়ে থাকে। এখন আসে হচ্ছে কমপ্লিকেশন নিয়ে। কমপ্লিকেশনটা কি হতে পারে? সাধারণত হচ্ছে বলা হচ্ছে যে ড্যামেজ টু দ্য ইন্টেস্টাইন, মানে হচ্ছে আপনার যে ইন্টেস্টাইন বা হচ্ছে যে খাদ্য নালীও যদি আমরা বলি, যেমন ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে যে ড্যামেজ করে দিতে পারে, এগুলোকে নষ্ট করে দিতে পারে। টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন ভিতরে ড্যামেজ ইন্টেস্টাইন অথবা ইন্টেস্টাইনের ভিতরে সেটা ব্লিডিং হতে পারে। এবং এটাকে হচ্ছে এটাকে যদি হচ্ছে বলা হচ্ছে যে স্মল সেল বা লার্জ বাইল, যে দুটার হচ্ছে যে সেল রয়েছে, সেই সেলগুলোতে অনেক সময় ড্রাইট, মানে সেগুলোকে মেরে ফেলতে পারে। এমন হচ্ছে যে আপনার যে গাটে রয়েছে, সেই গাটের ভিতরে একটা লিকেজ তৈরি হতে পারে, সেটাকে পারফোরেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার কারণে হচ্ছে যে সিভিয়ার দেখা যায়, যদি এরকম সমস্যা হয়, সেখানে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণ হচ্ছে স্টোমাক পেইন হবে, পেটে ব্যথা হবে, বমি হবে, এবং হচ্ছে যে আপনার পুরো শরীরে হচ্ছে ইনফেকশনটা ছড়িয়ে পড়বে, যেটাকে আমরা সেপসিস বলি। এই ড্যামেজ ইন্টেস্টাইন ক্যান ডেভেলপ করে হচ্ছে আপনার লেটার পার্টে, মানে সর্বশেষ যে পার্ট রয়েছে সেই পার্টের করে, বা ইলনেসের যদি হয়, এটাকে লাইফ থ্রেটিং কমপ্লিকেশন, এবং এটাকে অবশ্যই ইমিডিয়েটলি মেডিকেল কেয়ারের প্রয়োজন আপনার রয়েছে। এখন হচ্ছে যে আরো অন্যান্য যে প্রসিকিউটিভ যে কমপ্লিকেশন আমরা বলি, যেমন হচ্ছে হার্টের যে মাসেল, সেটাকে ইনফ্লামেশন করতে পারে, যেটাকে মায়োকার্ডাইটিস বলে থাকে। অথবা হচ্ছে হার্টের যে লাইনিং এপিথেলিয়ামস, এমন হচ্ছে যে লাইনিং অথবা তার হচ্ছে যে বাল্ব রয়েছে, সে বাল্ব ইনফ্লামেশন বলে, সে ইনফ্লামেশন হয়, সেটাকে এন্ডোকার্ডাইটিস বলে। আর এটা হচ্ছে মেজর ব্লাড যে ভেসেলগুলো রয়েছে, সেগুলোকে তো ইনফেকশন করে, সেটাকে হচ্ছে মায়োকার্ডিক অ্যানিউরিজম, আবার হচ্ছে নিউমোনিয়া করে, তারপর আপনার ইনফ্লামেশন প্যানক্রিয়াস, এবং হচ্ছে যে প্যানক্রিয়াস ইনফ্লামেশন করে, সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলে।
কিডনিতে অথবা ব্লাডার ইনফেকশন করতে পারে, এবং হচ্ছে আপনার যে ইনফেকশন বা ইনফ্লামেশনটা সাধারণত কিছু ব্রেনে চলে যেতে, ব্রেনে কিছু হচ্ছে যে টিস্যুতে ফ্লুইডেস, ব্রেনের যে ফ্লুইড আমরা স্পাইনাল ফ্লুইড সেটাতে স্পাইনাল কর্ড, এবং যেটাকে বলা হচ্ছে মেনিনজাইটিস, তাহলে হচ্ছে আমার ব্রেনের পর্দাতে হচ্ছে, আমার স্পাইনাল কর্ডের পর্দাতে হচ্ছে, সেখানে করতে পারে। আর এটা হচ্ছে সাইকিয়াট্রিক প্রবলেম আপনাকে করতে পারে, যেটা হচ্ছে খুবই লাইফ থ্রেটিং, সেটা হচ্ছে খুবই জটিল কমপ্লিকেশন। সাইকিয়াট্রিক করতে পারে, যেমন হচ্ছে ডেলিরিয়াম, আপনি হ্যালোসিনেশন, এমন হচ্ছে আপনার প্যারাটোয়েডের যে সাইকোসিস সেটাতে আপনি ভুগতে পারেন। তাহলে হচ্ছে টাইফয়েড ফিভারটা যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করেন, যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, সেটা হচ্ছে খুবই লাইফ থ্রেটিং কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে, এবং আপনাকে ভালো একটা সাইকিয়াট্রিক প্রবলেমে পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে একটি খুবই মারাত্মক ধরনের হয়ে যাচ্ছে। এখন আমাদের হচ্ছে যে প্রিভেনশন, আমি সবসময় বলি যে যে কোনো রোগের ক্ষেত্রে যে বলি যে প্রিভেনশনটা হচ্ছে সবচেয়ে বেশি, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, মানে আপনার চিকিৎসার চাইতে প্রতিরোধ ব্যবস্থাটি আমি কি সর্বোত্তম বলবো। তাহলে এখন আছি যে আমরা যদি হচ্ছে কিছু টাইফয়েড ফিভারের জন্য হচ্ছে ভ্যাকসিনেশনটা রয়েছে, যে আমরা ভ্যাকসিনের মাধ্যমে হচ্ছে যে টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভারটাকে আমরা হচ্ছে প্রিভেনশন করতে পারি। সেখানে হচ্ছে ভ্যাকসিনের 2টা ডোজ দেওয়া হয়ে থাকে, সেই 2টা ডোজ আপনারা নিতে পারেন টাইফয়েডের যে প্যারাটাইফয়েড যে রয়েছে সেখানে কারণের জন্য। আর এটা হচ্ছে যে সবাই যদি ভ্যাকসিন, যারা হচ্ছে ভ্যাকসিন নেন নাই বা নিতে চাচ্ছেন না বা নিতে পারতেছেন না, তাদের জন্য আমি কিছু বলবো, সেটা হচ্ছে আপনার হাত, আপনার হাতটাকে আপনাকে ধুতে বলবো। যেমন হচ্ছে আপনি খাবার খাওয়ার আগে অবশ্যই আপনার হাতকে ভালো করে ধুয়ে নেবেন, বড়কে সাবান অথবা হচ্ছে আপনার যে হ্যান্ড ওয়াশ, সেই হ্যান্ড ওয়াশ দিয়ে হচ্ছে আপনি হাতটাকে ধুয়ে নেবেন, ভালো করে হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এমন হচ্ছে যে আপনি খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার পরেও আপনাকে হাতটা ধুয়ে নেবেন। এমন যারা হচ্ছে খাবার তৈরি করেন, যেমন হচ্ছে আপনার এখন খাবার রান্না করার জন্য খাবার কাটতে হবে, আপনি তরকারি কাটবেন, তরকারি মাছ কাটবেন, এমন যে মাছ কাটতেছেন, কাটার পরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এটাকে ভালো করে সিদ্ধ করে আপনাকে খেতে হবে। এমন হচ্ছে যেটা বলছি যে আপনি যখন হচ্ছে বাথরুম থেকে আসবেন বা পায়খানা থেকে আসবেন, তখন হচ্ছে আপনার হাতটাকে সাবান, শ্যাম্পু অথবা ছাই দিয়ে ভালোভাবে ধুতে হবে। এটা শুধু হচ্ছে আপনার টাইফয়েড থেকে নয়, বিভিন্ন ধরনের হচ্ছে আমরা যে যেমন রিসেন্টলি রয়েছে, তাছাড়া হচ্ছে যে বিভিন্ন রোগ, যেমন হচ্ছে ডায়রিয়ার মতো রোগ থেকে আপনি হচ্ছে মুক্তি পাবেন। এমন হচ্ছে এটাকে সবসময় বলা যায়, যেমন কোভিড কিছুদিন আগে যে করোনা যে হয়েছে, সেখানে আপনাকে বলা হয়েছিল যে আপনাকে হ্যান্ড স্যানিটাইজার করতে বলা হয়েছিল, সাবান দিয়ে আপনাকে হাত ধোয়ার কথা বলা হয়েছিল, বা আপনার হচ্ছে স্যানিটাইজেশন যেটা সেটাকে ব্যবহার করতে বলা হয়েছিল। অবশ্যই আপনি যদি টাইফয়েড থেকে রক্ষা পেতে চান, তাহলে হচ্ছে প্রথমে যেটা বলবো সেটাকে আপনার হাতটাকে আপনাকে ধুতে হবে। এবং আরেকটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ওয়াটারকে ব্যবহার করা থেকে আপনি বিরত, অর্থাৎ যেসব পানিকে আপনার হচ্ছে চিকিৎসা করা হয়নি বা পরিশুদ্ধতা বা নিরাপদ করা হয়নি, সেসব পানিকে ব্যবহার করা থেকে হচ্ছে আপনাকে দূরে থাকতে বলা হয়েছে। যেমন হচ্ছে কেবল যদি আমি বলি, যেমন হচ্ছে আপনার যে পানিটা ব্যবহার করেন একটা নদী বা একটা নালা বা পুকুর থেকে নিয়ে আসতে পারে, এবং নদী থেকেও নিয়ে আসতে পারে, সে পানিটাকে আসলে কি আমরা কি নিরাপদ বলবো? আসলে নিরাপদ যদিও বলি না। সে পানিটাকে আপনাকে এসে প্রথম হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা স্বাস্থ্য বা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আপনাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অন্তত পানিটাকে হচ্ছে ফুটে বা হচ্ছে ব্লক আসার পর অন্তত আপনাকে 1 মিনিট হলে আপনার পানিটাকে ফুটাতে হবে। তাহলে আপনার হচ্ছে যে পানিটাকে হচ্ছে আমরা ফুটিয়ে অবশ্যই খাবো, এমন ফুটিয়ে ব্যবহার করব, তাহলে হচ্ছে আমরা এই টাইফয়েড ফিভার থেকে হচ্ছে আমরা কি মুক্তি পেতে পারি। এবং আরেকটা হচ্ছে যদি আমরা বলি, হ্যাঁ, আরেকটা হচ্ছে র ফুড এবং হচ্ছে ভেজিটেবলকে আমরা হচ্ছে করব, মানে হচ্ছে অ্যাভয়েড করব। র ফুড গুলা কি হচ্ছে, হ্যাঁ, যেমন এগুলোকে কন্টামিনেট ওয়াটার দ্বারা হচ্ছে ধোয়া হচ্ছে, তারপর হচ্ছে ফুড ভেজিটেবল দ্যাট ক্যান নট পিল, স্পেশালি লেটুস পাতা সেগুলোকে, এবং র ফুড যাই হোক, আমাদের সবই খাবার আমরা খাবো বা খাবার কিছু দূর করবো, যেগুলো হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে কিছু খাবারের ভিতরে হচ্ছে ধরেন হচ্ছে বৃষ্টির পানিতে শাকসবজি বা কোনো কিছু সেগুলো হচ্ছে ভিজেছে, এবং সেগুলোর ভিতরে কিছু ময়লা দেখা যাচ্ছে, যেমন মাটি পাতা, অবশ্যই সেই খাবারগুলো আমরা ভালো করে পরিষ্কার করে আমরা রান্না করে ভালো করে খাবো, সেটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আহ, বলবো যে চুজ হট ফুড, মানে হচ্ছে গরম খাবার। ঠিক আছে, যেটা হচ্ছে সাধারণত যে খাবারটা রুম টেম্পারেচারে থাকে, অর্থাৎ যে খাবারটা তাপমাত্রা রুম টেম্পারেচার, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে গ্রহণ করব। এবং আমরা হচ্ছে আনকুকেড ফুড, মানে যেটা হচ্ছে কখনো মানে রান্না করা হয়নি, সেই খাবার থেকে আমরা হচ্ছে বিরত থাকবো। আর হচ্ছে যে আর হেলথ কেয়ার প্রোভাইডারের কথা একটা বলা হচ্ছে, আপনার যে পাশাপাশি যে মেডিকেল রয়েছে বা হচ্ছে আপনার যে ফার্মেসি রয়েছে বা কোনো আপনার ডক্টর, তাদের সাথে হচ্ছে আপনি আলোচনা করুন, তাদের অ্যাড্রেসগুলো আপনারা রাখুন, ফোন নাম্বারগুলো রাখুন, কোনো সমস্যা হলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন,
সিম্পটম হচ্ছে। এমন আপনার হচ্ছে আপনার যে ইনফেকশনটা যে হচ্ছে যে ইনফেক্টিংটা যে প্রিভেন্ট করার জন্য যেটা বলা হচ্ছে যাতে ভবিষ্যতে যাতে আবার না হয়। যেমন হচ্ছে আপনার যে অ্যান্টিবায়োটিক আমাদের দেশে সবচেয়ে যেটা ভুল করা হয়ে থাকে বা যেটা করে যে একজন লোকে যখন হচ্ছে একজন ডক্টর একটা অ্যান্টিবায়োটিককে বলে যে অ্যান্টিবায়োটিকটি আপনাকে 14 দিন বা 10 দিন 7 দিন খেতে হবে জ্বর আসুক যে কোনো কারণে আমরা কি করি সেটাকে সর্বোচ্চ জ্বর আসলে আমরা 2 দিন খেলে ভালো হচ্ছে তারপর এটাকে বন্ধ করে দিই। এটা কি করছে এটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করছে আমাদের শরীরে। যেহেতু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার কারণে আমাদের এভাবে একে একে অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, একসময় সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তারপরে আপনার টাইফয়েড ফিভার কি সামান্য ফোড়াতেও কোনো ওষুধ কাজ করবে না। তখন কি করবেন? একটা মৃত্যুর পথ আপনাকে বেছে নিতে হবে। মৃত্যু কি সহজেই হয়ে যাবে? সেটা আল্লাহই ভালো জানে। তো সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ভোগাবে, কষ্ট দিবে। তারপর আপনার মৃত্যুটা নিশ্চিত হবে। এজন্য অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ আপনাকে যেভাবে ডক্টর প্রেসক্রিপশন করে, জিও আপনাকে প্রেসক্রিপশন করে, যে হেলথ কেয়ার প্রোভাইডার আপনাকে প্রেসক্রিপশন করে, অবশ্যই আপনি পুরো অ্যান্টিবায়োটিক ডোজটাকে কমপ্লিট করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করছি। আর হচ্ছে আপনার যে হ্যান্ড ওয়াশের কথা বলছি সেখানে আপনাকে অবশ্যই হ্যান্ড ওয়াশ আপনাকে করতে হবে। অবশ্যই যেটাকে সাবান হোক, গরম পানি দিয়ে হোক বা হচ্ছে ছাই দিয়ে হোক মানে আপনাকে একদম জীবাণুমুক্ত করে আপনাকে হাতটাকে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে এটাকে অ্যাটলিস্ট 30 সেকেন্ডের কথা বলা হয়েছে। আপনারা হচ্ছে 30 সেকেন্ড করতে পারেন অথবা হচ্ছে আপনার স্প্রে তারপর হচ্ছে যে স্যানিটাইজার এগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনার যে হ্যান্ডেলিং ফুডটা আছে আপনাকে অ্যাভয়েড হ্যান্ডেলিং ফুডটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। যেমন হচ্ছে কিছু ফুড আমরা হাতে ধরে নিয়ে আসলাম এগুলো এটাকে অ্যাভয়েড করেন। হাত ধরে দেওয়া থেকে যেমন হচ্ছে আপনার আমরা যদি চার দোকানে যাই বা হচ্ছে হোটেলে যাই সেখানে দেখা যাচ্ছে যে ওই হোটেলের দোকানদার হচ্ছে একই খাবার হাত না ধুয়ে অনেক কিছু সার্ভ করতেছে দেখা যাচ্ছে সে কি করছে কোনো একটা পরিষ্কার করতেছে বা সেটা দিয়ে খাবারকে হ্যান্ডেলিং করছে আপনি হচ্ছে সেই খাবারটা হাতে হ্যান্ডেলিং করা থেকে বিরত রাখতে বলেন তাকে হচ্ছে গ্লাস ব্যবহার করতে পারে তা হচ্ছে খাবারের হ্যান্ডেলিং করার জন্য বিভিন্ন ধরনের যে চামচ পাওয়া যায় সেটাকে দিয়েও সার্ভ করতে পারে। অবশ্যই সেই বিষয়গুলোকে নজর দেওয়ার জন্য আমি যে কমপ্লিটভাবে রিকোয়েস্ট করব। এই হচ্ছে টাইফয়েড ফিভার বা টাইফয়েড ফিভার এন্ট্রি ফিভার যেটা বলি সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। অবশ্য হচ্ছে ভিডিওটি যদি যারা দেখেছেন পুরোটা ভিডিও আপনাদের পরিবারটাকে আপনার সুরক্ষিত রাখার জন্য হচ্ছে সবচেয়ে ভালো একটা ভূমিকা পালন করতে পারবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, প্রয়োজন কমেন্টস করে আপনার মতামত প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে অনুরোধ দেখে উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিও নিয়ে হচ্ছে আমি খুব শীঘ্রই ফিরবো। সে পর্যন্ত হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।